প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দুটি বর্ণনামূলক প্রশ্নই বলা যায়, তেজস্ক্রিয়তা কি এবং প্রাকৃতিক তেজস্ক্রিয়তা এবং কৃত্রিম তেজস্ক্রিয়তা কি এবং এদের মধ্যে পার্থক্য। প্রশ্নগুলো বর্ণনামূলক হইলেও পরীক্ষায় আসলে আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের নতুন সিলেবাস অনুযায়ী। তাহলে চলেন, এই তেজস্ক্রিয়তা সম্পর্কে জানতে হইলে প্রথমে আমাদেরকে জানতে হবে আইসোটোপ সম্পর্কে। এখন প্রশ্ন হলো, স্যার আমরা কি আইসোটোপ জানি? আইসোটোপ কাকে বলে? আইসোটোপ, আচ্ছা, আইসোটোপের বেসিক কনসেপ্টটা কি ছিল? একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি যে হাইড্রোজেনের 7টা আইসোটোপ, এর মধ্যে 3টা হইল প্রাকৃতিক আইসোটোপ, প্রকৃতিতে পাওয়া যায়, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। কিন্তু আরো আইসোটোপ আছে, যেমন হাইড্রোজেন 4 1, 5 1, হাইড্রোজেন 6 1, হাইড্রোজেন 7 1। তাইলে হয়েছে কি, প্রকৃতিতে প্রাপ্ত আমার আইসোটোপ আসলে কোনগুলা? প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপ হইল, স্থায়ী আইসোটোপ হইল, ওকে স্যার, আইসোটোপ হলো একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টা আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আমি ওই দিকে আর যাচ্ছি না। তো একই মৌলের আসলে একাধিক রূপ, এগুলো প্রকৃতিতে পাওয়া যায়, এগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়। স্যার প্রকৃতিতে যে আইসোটোপগুলো পাওয়া যায় সাধারণত তারা সুস্থিত আইসোটোপ, আর ওই আইসোটোপগুলো কি অস্থিত। এই অস্থিত আইসোটোপের পরমাণু নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে 3 ধরনের রশ্মি নির্গত হয়: আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। এই যে অস্থিত আইসোটোপের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হওয়ার ঘটনাকে আসলে কি বলা হয়? তেজস্ক্রিয়তা বলে। আচ্ছা, এছাড়াও তেজস্ক্রিয়তা সাধারণত প্রদর্শন করে উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট পরমাণুগুলা। ফর এক্সাম্পল, আমরা যদি ইউরেনিয়ামের কথা বলি, তেজস্ক্রিয়তা যেমন ইউরেনিয়াম 238, এই যে ইউরেনিয়াম 238, পারমাণবিক সংখ্যা 92, এটা থেকে স্বতঃস্ফূর্তভাবে কি হয়? থুরিয়াম, আর হয় হিলিয়াম। এই হিলিয়াম নিউক্লিয়াস মানে ওই যে আলফার আর একটা সংকেত কিন্তু হিলিয়াম 2+, এই যে হিলিয়াম 2+, মানে হিলিয়ামের মধ্যে যে 2টা ইলেকট্রন থাকে, সে যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলে তখন সে দ্বিধনাত্মক আয়নে পরিণত হয়। এই থুরিয়াম এবং হিলিয়াম, হিলিয়ামের ভর 4, পারমাণবিক সংখ্যা 2, তাহলে এই জায়গায় কি হবে? এই যে পারমাণবিক সংখ্যা 2 হ্রাস পাবে, তো থুরিয়ামের পারমাণবিক সংখ্যা হবে 90 আর ভর কমবে 4, তাহলে হবে 234। দেখেন বিক্রিয়াটা কিভাবে লিখবেন আপনি। স্যার এই প্রোটন সংখ্যা কত? ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92, তে উৎপন্ন যে 2টা মৌল হবে, যে আলফা কণা যদি আমি বলি আলফা এবং থুরিয়াম, তখন এই 2টা মিলে কিন্তু পারমাণবিক সংখ্যা মিলতে হবে 90 আর 2 92, আর উপরে ভরটাও কিন্তু মিলতে হবে 238 234 প্লাস 4 সমান কি 238। এই যে ইউরেনিয়ামের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা কি নির্গত হয়েছে, এই ঘটনাটা আসলে কি বলা হয়? তেজস্ক্রিয়তা। আশা করি আমরা বুঝতে পারছি। আরেকটা জিনিস দেখছেন, এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা মাত্র 118। যেমন পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান কি? পর্যায় সারণী 1 নম্বর গ্রুপে একটা গড়ে জায়গা আছে, অথচ তার 7টা রূপ আছে। কয়টা রূপ আছে? 7টা। একই মৌলের 7টা রূপ আছে। তো ওই যে একই মৌলের বিভিন্ন রূপ যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর কি বলে? আইসোটোপ বলে। এই পর্যন্ত আবিষ্কৃত আইসোটোপ প্রায় 3000 ছাড়িয়ে গেছে, 3000ও কি ছাড়িয়ে গেছে। তো এই আইসোটোপগুলোর মধ্যে সুস্থিত আছে, অস্থিত আছে। অস্থিত আইসোটোপের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হওয়ার ঘটনাকে কি বলা হয়? তেজস্ক্রিয়তা বলে। ফর এক্সাম্পল আমরা এটা দিতে পারি। এখন আমি যদি তেজস্ক্রিয়তার সংজ্ঞা আপনাকে বলতে বলি, যে তেজস্ক্রিয় অস্থিত আইসোটোপের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হওয়ার ঘটনাকে কি বলা হয়? তেজস্ক্রিয়তা বলে। অথবা কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে, তো এই যে অস্থিত আইসোটোপ তো আসলে একটা পরমাণুই, তো কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে
স্বতঃস্ফূর্তভাবে কোন পরমাণু নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা রশ্মি, আলফা বিটা ও গামা রশ্মি নির্গত হওয়ার ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তা বলে। স্যার, কোন পরমাণু নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা রশ্মি নির্গত হওয়ার ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। আমরা জানি আলফা হইল দ্বিধনাত্মক চার্জ, বিটা হইল ঋণাত্মক চার্জ এবং গামার কোনো চার্জ নাই। আলফা বিটা গামা এটা হইল পজিটিভ চার্জ, এটা হইল পজিটিভ, আলফা হইল পজিটিভ চার্জ, গামার কোনো চার্জ নাই নিরপেক্ষ, আর বিটার চার্জ হলো মাইনাস। তো এই আলফা পজিটিভ, বিটা নেগেটিভ, গামার কিন্তু কোনো চার্জ নাই, অথচ আমাদের দেহত্বকের জন্য গামা রশ্মি অত্যন্ত ক্ষতিকর। এই যে তেজস্ক্রিয় আইসোটোপের একটা এক্সাম্পল আমরা এটা দিয়ে দিলাম, তেজস্ক্রিয়তা। আচ্ছা, আমরা কি আসলে বেসিক জিনিসটা বুঝতে পারছি যে কোন পরমাণু নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা রশ্মি নির্গত হওয়ার ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। এখন প্রশ্ন হলো কারা এই তেজস্ক্রিয়তা প্রদর্শন করে? আইসোটোপ যে আছে, অস্থিত আইসোটোপগুলোর নিউক্লিয়াস থেকে আসলে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়। আবার উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট পরমাণুগুলো এইগুলা করে। এই হলো, এখন আমি যে বলি তেজস্ক্রিয় রশ্মি কাকে বলে, আপনি বলতে পারেন তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে যে সকল রশ্মি নির্গত তাদেরকে তেজস্ক্রিয় রশ্মি বলে। আর কারা? আলফা বিটা গামা। এই আসলে মূলত ব্যাপারটা। এখন আমরা কি করব জানেন, যে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তা, এগুলো সংজ্ঞা আপনি মুখস্থ করবেন এবং এদের মধ্যে পার্থক্য, তাই তো? আমরা পার্থক্য পারলে তো সংজ্ঞাগুলোও পারবো। আমি আপনাদের যে পিডিএফটা দিব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এবং এই প্রাকৃতিক তেজস্ক্রিয়তা হেনরি বেকারেল প্রথমে অনুধাবন করেন, পরবর্তীতে কৃত্রিম তেজস্ক্রিয়তাও কিন্তু আবিষ্কৃত হয়। আমি আপনাকে যে কৃত্রিম তেজস্ক্রিয় এবং প্রাকৃতিক তেজস্ক্রিয়তার এক্সাম্পলটা একটু, যে পার্থক্যটা দেব, এই পিডিএফটা আমি আপনাদের একটু দেখাইতে চাই। কৃত্রিম তেজস্ক্রিয় আবিষ্কার করছিলেন আইরিন কুরি এবং ফ্রেডরিক জুলিও। আচ্ছা, আমি আপনাদের যে পিডিএফটা দিব একটু দেখাই ফেলি, বাকিটা আপনাদের নোট দিয়ে দিব, আপনারা লিখে ফেলবেন আর কি। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে। তাহলে এই অংশটা আমি মুছে ফেলি, তেজস্ক্রিয়তা কি। এখন আমরা আসলে এদের মধ্যে পার্থক্যটা শিখব। কৃত্রিম তেজস্ক্রিয় এবং প্রাকৃতিক তেজস্ক্রিয়তার মধ্যে পার্থক্য। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা ও কৃত্রিম তেজস্ক্রিয়তার মধ্যে পার্থক্য। কৃত্রিম তেজস্ক্রিয়তার মধ্যে পার্থক্য। আমরা স্যার আসলে এই দুইটা এক্সাম্পল শিখবো, আর কিচ্ছু লাগবে না। ওই যে একটা প্রাকৃতিক তেজস্ক্রিয়তার বিক্রিয়া আর একটা কৃত্রিম তেজস্ক্রিয়তার বিক্রিয়া, তারপরে আসলে আমরা বুঝাই লিখে ফেললেই হয়ে যাবে। আমি এটা এই জায়গায় নিয়ে আসি, সমস্যা নেই। ওকে স্যার, দেখেন তো স্বাভাবিক বা প্রাকৃতিক তেজস্ক্রিয়তা স্বতঃস্ফূর্তভাবে বাহ্যিক মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়। আমরা কি এক্সাম্পল দিছিলাম? আমরা দিছিলাম ইউরেনিয়াম। আমি কি দিছিলাম এক্সাম্পলটা? ইউরেনিয়াম 92-238। এটা থেকে কি হয়? আলফা রশ্মি নির্গত হলে তুরিয়াম হবে তার 90। আপনি এটা এই এক্সাম্পলটা দিলে আপনার হবে, একটাই শিখলে সমস্যা নেই। আর হবে হিলিয়াম 2 আর 4। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা, এই যে পারমাণবিক সংখ্যা মিলছে, ভর সংখ্যা মিলছে, আপনি ওই এক্সাম্পলটা দিলেও হবে, এটা না দিয়া। এটা ওরা কি লিখছে? রেডিয়াম থেকে হিলিয়াম অর্থাৎ আলফা রশ্মি নির্গত হইলে রেডন উৎপন্ন হয়, এটা আপনি লিখতে পারেন, সমস্যা নাই। এটা কি? রেডিয়াম। তাহলে আপনার রেডিয়ামের পারমাণবিক সংখ্যাটা মুখস্থ করতে হবে 88, তার যে আইসোটোপ ব্যবহার হচ্ছে 228। এখন হবে কি? হিলিয়াম আলফা কণা হবে। তা আলফা কণা হইলে আপনি প্রথমে আলফাটা লিখে ফেলবেন, বা হিলিয়াম নিউক্লিয়াসে আলফা।
তার পারমাণবিক সংখ্যা 2, বর সংখ্যা 4। এখন এই যে বর 4 কমায় ফেলেন। আচ্ছা, 88 হইল রেডিয়াম, তে তার থেকে পারমাণবিক সংখ্যা কমবে 2, তে 86 হইল গিয়ে রেডন, আমরা জানি রেডন নিষ্ক্রিয় গ্যাস। 86 তার বর 4 কমায় ফেলবেন, 224। আপনার যেটা ভাল লাগে আপনি উপরেরটা দিলেই ভালো হয় অথবা নিচেরটা দিলেও হবে। তাহলে কি প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কি, যে উচ্চ পারমাণবিক পরমাণু নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্ত হবে যে আলফা রশ্মি নির্গত হয়, এর নতুন পরমাণু সৃষ্টি হয়। আমরা জানি এটা নিউক্লিয় ঘটনা, আমরা আগের ক্লাসে পড়ছিলাম রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয়ার বিক্রিয়া। তো এটা নিউক্লিয়ার বিক্রিয়া বিধায় নতুন পরমাণু কি হয়, সৃষ্টি হয়। আচ্ছা, পরে আসেন কৃত্রিম তেজস্ক্রিয়তার ক্ষেত্রে। আঘাতকারী কোনো কণা দ্বারা পরমাণু নিউক্লিয়াসকে আঘাত করে অস্থায়ী তেজস্ক্রিয় মৌল পরিণত করা হয়। এই জায়গায় একটু ভুল আছে, আমরা এই এইচটা জায়গাতে হিলিয়াম লিখবো। কি লিখবো? হিলিয়াম। এইটা আমি আপনাকে একটু বুঝাই দিই। কৃত্রিম তেজস্ক্রিয়তা এটা তো আমরা বুঝছি, আপনি ওই এক্সাম্পলে ইউজ করতে পারেন অথবা উপরেরটা করতে পারেন। আচ্ছা, এখন কৃত্রিমের এক্সাম্পল যেটা আছে এটা আমরা একটু লিখি। দেখেন বুরন, বুরনের পারমাণবিক সংখ্যা 5, বর সংখ্যা 10। এইটাকে যখন আপনি হিলিয়াম দ্বারা আঘাত করবেন, কি দ্বারা? হিলিয়াম 2 আর 4 দিলে তখন এই যে আসলে নর্মালি হিলিয়ামে এসে বিক্রিয়া অংশগ্রহণ করে না, এটা তো আমরা জানি কি নিষ্ক্রিয়, কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় সেটা হয় না। কিন্তু হিলিয়াম আলফা কণা আইসা, হিলিয়ামের মতো তো আলফা কণা, এই আলফা কণা আসলে বুরনটা যখন আঘাত করে তখন এই বুরন পরমাণু নাইট্রোজেনে পরিণত হয়ে যায়, নাইট্রোজেন, এবং সাথে নিউট্রন বিমুক্ত হয় বা নিউট্রন মুক্ত হয়। মনে রাখবেন যে বুরনকে যখন আলফা কণা এসে উচ্চ তাপমাত্রা আঘাত করবে তখন বুরন হয়ে যাবে নাইট্রোজেন, মানে তার পারমাণবিক সংখ্যা 2 বেড়ে যাবে, 5 আর 2 7 নাইট্রোজেন হয়ে যাবে। এখন বর কি হবে? বর মিলাইতে হবে। নিউটনের বর 1 চলে গেছে, তো এই জায়গায় কি 10 আর 4 হইল 14, আমার বাকি আছে 1 গেছে, এটা 13। অর্থাৎ নাইট্রোজেনের যেটা হবে তার পারমাণবিক সংখ্যা হবে 7 এবং বর সংখ্যা হবে কি 13। আমরা জানি নরমালি নাইট্রোজেন 7 14, এটা সুস্থিত, কিন্তু এটা যদি কৃত্রিমভাবে তৈরি সেটা কি অস্থিত। তেজস্ক্রিয়তা আসলে কি? কৃত্রিম তেজস্ক্রিয়তা কি? আমি প্রাকৃতিক, এটা হলো যে বুরনের প্রাকৃতিক আইসোটোপ, এটাকে আমি হিলিয়াম দ্বারা বা আলফা কণা দ্বারা আঘাত করিয়া অস্থিত নাইট্রোজেন আইসোটোপ তৈরি করছি, এটাই হলো আমার কৃত্রিম তেজস্ক্রিয়তা। কি বলছে? প্রাকৃতিক যে আইসোটোপ আছে স্থিতিশীল, এটাকে আমি আলফা কণা দ্বারা আঘাত করে কি করছি? অস্থিত আইসোটোপ তৈরি করছি, এটা আসলে কৃত্রিম তেজস্ক্রিয়তা। আমরা সংজ্ঞার মধ্যে এটা দেখবো। এই হইলো, অর্থাৎ এই জায়গায় হাইড্রোজেন দিচ্ছে, আপনি এই জায়গায় হিলিয়াম দিবেন। আচ্ছা, তারপরে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা ক্ষেত্রে পদার্থ থেকে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়। কৃত্রিম তেজস্ক্রিয়ার ক্ষেত্রে নিউট্রন, পজিট্রন নির্গত হয়। ওই যে নিউট্রন, প্রাকৃতিক তেজস্ক্রিয়ার ক্ষেত্রে আলফা হইছে, আর কৃত্রিমের ক্ষেত্রে নিউট্রন, পজিট্রন ইত্যাদি হয়। তেজস্ক্রিয় সারি গঠন করে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় সারি গঠন করে না। এই প্রক্রিয়ায় অধিক পরিমাণে তাপশক্তি নির্গত হয়। ইয়েস, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা অধিক পরিমাণে হয়। এই প্রক্রিয়ায় সামান্য পরিমাণে তাপশক্তি কি হয়? নির্গত হয়। কেবলমাত্র বাড়ি মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। ওই যে সাধারণত আমরা এই এক্সাম্পলটা তো বাড়ি মৌলের ক্ষেত্রে দিলাম, আর এটা হলো বাড়ি ও হালকা উভয় মৌলের ক্ষেত্রে কৃত্রিম তেজস্ক্রিয়তা প্রযোজ্য। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তা আমি আপনাদের যে পিডিএফটা দিব ওই জায়গায় মনে করেন প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কাকে বলে দিয়ে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, কৃত্রিম তেজস্ক্রিয়তা কাকে বলে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে। আপনার সবগুলা পড়ার প্রয়োজন না, আপনার পরীক্ষায় যে জিনিসটা চাইবে সিম্পল ওই জায়গাটা লিখলেই হবে। আশা করি আমরা তেজস্ক্রিয়তা কি এবং প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তার মধ্যে পার্থক্য জিনিসটা পারবো। এবং প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তা আসলে কাকে বলে আমি যদি সংজ্ঞায়িত করতে চাই, যে কৃত্রিম তেজস্ক্রিয়তাটা এরকম যে প্রাকৃতিক যে সুস্থিত আইসোটোপগুলো আছে এটাকে আলফা, বিটা, গামা দ্বারা কোনো কণা দ্বারা আঘাত করিয়া অস্থিত আইসোটোপে রূপান্তরিত করাটা। আচ্ছা, আমরা এক নজর একটু দেখে ফেলি আপনাদের যে আমি নোটটা দিব, ওই যে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তা কাকে বলে। আশা করি আমরা এই প্রশ্ন উত্তরটা পারবো, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আপনি এই ধরনের যে 2টা এক্সাম্পল শিখলে হবে, আর অন্যগুলা দেওয়া লাগবে না। সবসময় প্রাকৃতিক আইলে এক্সাম্পল দিয়ে দিবেন, কৃত্রিম আইলে এটা দিয়ে দিবেন, অন্যগুলা লাগবে না। বইয়ে অনেকগুলো লেখা আছে পরীক্ষার হলে। আচ্ছা, আমরা যদি প্রথমে আমরা কৃত্রিম তেজস্ক্রিয়তার কথা একটু বলতে চাই, কৃত্রিম তেজস্ক্রিয়তার কথা যদি একটু বলতে চাই, কি বলছে? কৃত্রিম উপায়ে প্রাকৃতিক স্থায়ী মৌলের অস্থায়ী আইসোটোপ গঠন ও স্বাভাবিক নিয়মে আইসোটোপের তেজস্ক্রিয় ক্ষয় বা বিভাজনকে কৃত্রিম বা
আবিষ্ট তেজস্ক্রিয়তা বলে। ওই এক্সাম্পল এই জায়গায় দিছে যে কার্বন থেকে নাইট্রোজেন, এই জায়গায় কি হয়েছে বলেন তো, তার আর একটা যে এক্সাম্পল দিছে এই জায়গায় তো কি হয়েছিল, কৃত্রিম তেজস্ক্রিয়তা এক্সাম্পল কার্বন 14, কার্বন 14 6, এটা কিন্তু সুস্থিত, কার্বন 14 কিন্তু সুস্থিত, অস্তিত্ব আইসোটোপ। হ্যাঁ, আমরা একটু দেখব যে কৃত্রিম উপায়ে কার্বন 14, কার্বন নরমালি সুস্থিত হলো কার্বন C6H12, আর অস্তিত্ব C6, তার বর্জ্য সংখ্যা যখন 14, এই কার্বন 14 থেকে যখন বিটা রশ্মি যাবে, বিটা আমরা দেবো কি বিটা, বিটার বর্ণ নাই কিন্তু -1 চার্জ আছে। এটা কেমনে মনে রাখবেন দেখেন, ওই যে এই জায়গা থেকে পারমাণবিক সংখ্যা কত হয়েছে বলেন তো, 7 বা 6। এখন আমরা এটা ইকুয়াল মিন করে এটা এইভাবে মনে রাখবেন আর কি। কার্বন থেকে আসলে হবে কি নাইট্রোজেন, প্রশ্ন হলো কেমনে, এই জায়গায় দিবেন 7। এখন বলবেন যে স্যার এটা কেমনে আমি মনে রাখবো, মনে রাখার সিস্টেম হলো এই দেখেন 6, তো ওই যে -1 থেকে কত গেলে আসলে 6 হইবে, 7 গেলে, ওইভাবে মনে রাখবেন। ওই যে 7 আর -1 মিললে কি হচ্ছে 6, ওইভাবে হয় আর কি, মনে রাখতে পারেন। আর বর্ষ সংখ্যা যা আছে 14, ঠিক আছে। আর একটা এক্সাম্পল আমি এরকম দিই, মনে করেন সোডিয়াম, খেয়াল করেন সোডিয়াম 11 আর দেওয়া আছে কত 24। এখন আপনি বলেন তো, নিজে নিজে লেখেন, এদিকে চাইেন না, নিজে নিজে লেখেন, বিটা চলে গেল, কি গেল বিটা, -1 আর 0। এখন -1 সোডিয়াম না, সোডিয়াম 11 পারমাণবিক সংখ্যা, কত থেকে -1 বিয়োগ দিলে মানে 12 থেকে, মানে ম্যাগনেসিয়াম। দেখছেন এগুলা কেমনে লিখবো আমি, 12, এটাই ভাবে আমি মনে রাখতে পারি 14। এই যে স্যার আমরা এক্সাম্পলটা মনে রাখতে পারি। একটু পড়ি কি লেখছে ওরা। উদাহরণস্বরূপ বিষয়টি নিচে সহজভাবে ব্যাখ্যা করা হলো, কার্বন সোডিয়াম ফসফরাস স্থায়ী মৌল, কার্বন সোডিয়াম ফসফরাস আইসোটোপ গুলো হলো স্থায়ী আইসোটোপ, অথচ কৃত্রিম উপায়ে কার্বন 14, সোডিয়াম 24, ফসফরাস 32 ইত্যাদি তৈরি হলে দেখা যায় এই আইসোটোপ গুলো তেজস্ক্রিয়, এবং এগুলো সাধারণভাবে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। কৃত্রিম তেজস্ক্রিয়তায় আইসোটোপ নিচে দেওয়া হলো, এই আইসোটোপ গুলো আসলে কি কৃত্রিম। তা আমরা তো বলছিলাম ওই যে কৃত্রিম আইসোটোপ তৈরি করাটাই আসলে কি কৃত্রিম তেজস্ক্রিয়তা অস্তিত্ব। ওকে, আমরা আশা করি এটা রিডিং পড়লে পারবো। আপনার সংজ্ঞাটা দিয়া এই অংশগুলো জাস্ট জানার জন্য আর কি, আপনার এই অংশ ইয়ে করার দরকার নাই। ওই সংজ্ঞা দিয়া এই জায়গায় একটা এক্সাম্পল, বা ওই জায়গা থেকে একটা এক্সাম্পল, আর এই জায়গা থেকে একটা এক্সাম্পল, এরকম অনুরূপ আরেকটা এক্সাম্পল এই জায়গায় দেওয়া আছে। আমি আর এটা পড়তেছি না, প্রয়োজন নেই। কৃত্রিম তেজস্ক্রিয়তা বৈশিষ্ট্যটা একটু জেনে নিলেন, পড়লেন আর কি, সমস্যা নেই। এখন আসেন, আপনি যখন চাইবে তখন আপনি সংজ্ঞাটা দিবেন আর একটা দুইটা উদাহরণ দিলে হবে। আপনি সহজ উদাহরণটাই শিখেন, সমস্যা নেই। তেজস্ক্রিয়তা কাকে বলে সেটা আমরা বলছি, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কাকে বলে সেটা আমরা জানি। ওই যে এটা তো আমি লেখাইলামই। একটু দেখাই দিয়ে দিই কি বলছে। কোন পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ সহকারে নিউক্লিয়াসের পরিবর্তনকে তেজস্ক্রিয়তা বলা হয়। যেসব আইসোটোপ এই ধর্ম প্রদর্শন করে তাদের তেজস্ক্রিয় আইসোটোপ বলে। অক্সিজেনের 3টি সুস্থিত আইসোটোপ 16, 17, 18, অর্থাৎ অক্সিজেনের 16, অক্সিজেনের 17, অক্সিজেনের 18, এই 3টি হলো সুস্থিত আইসোটোপ। তাছাড়া বিজ্ঞানীরা 13, অক্সিজেন 13, অক্সিজেন 13, অক্সিজেন 14, অক্সিজেন 15 ও অক্সিজেন 19 আইসোটোপগুলো কৃত্রিম উপায়ে আবিষ্কার করেছেন। এই 4টি আইসোটোপই তেজস্ক্রিয়, অর্থাৎ এই 3টে হলো সুস্থিত বা প্রাকৃতিক, আর পরে ওনারা যে 4টা তৈরি করেছেন এগুলো কি অস্তিত্ব এবং তেজস্ক্রিয় আইসোটোপ। বিভিন্ন রশ্মির বিকিরণের ফলে অন্য মৌলে পরিণত হয়। কিছু কিছু তেজস্ক্রিয় আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়, যেমন ওই যে ইউরেনিয়াম 235-92, এর এক্সাম্পল অলরেডি আমি দিছি। এবং ওই যে আপনার তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, এটি একটি সম্পূর্ণ নিউক্লিয় প্রক্রিয়া, এটি একটি দৃঢ় প্রক্রিয়া, এটি একটি মানে দৃঢ় প্রক্রিয়া। কেন আমি বলি, আপনারা শুনছেন যে জাপানের হিরোশিমা নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা ফালানো হয়েছিল, এই জায়গায় ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছে। তো স্যার এখনো কিন্তু ওই জায়গা থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, এটা দৃঢ় প্রক্রিয়া না? কই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেওয়া হয়েছিল। এখনো কিন্তু ওই অঞ্চলে সন্তান আদি জন্ম নিলে বা বাচ্চা কাচ্চা এগুলো বিকলাঙ্গ হয়, কারণ তেজস্ক্রিয় রশ্মির প্রভাব। সুতরাং এটা দৃঢ় প্রক্রিয়া, আস্তে আস্তে হয়। তারপরে 3 ধরনের রশ্মি নির্গত হয়, সাধারণত পারমাণবিক সংখ্যা 92-এর উপরে হইলে এই ঘটনাটা ঘটে।
আর অনেক লেখা আছে, আপনি একটু জাস্ট পড়লেই হইল। আপনার পরীক্ষায় যে প্রশ্ন চাবে ওই প্রশ্নের আলোকে আনসারটা দিয়েন। তো তেজস্ক্রিয়তা কি, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা ও কৃত্রিম তেজস্ক্রিয়তা কাকে বলে, এদের মধ্যে পার্থক্য, আশা করি আমরা এটা পারবো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।